আশা করি ভালো আছেন। আপনারা আমার প্রাণঢালা অভিনন্দন নেবেন। আজকের আলাপটা করতে যাচ্ছি, বিজ্ঞানীরা বলেছে পৃথিবী গোল, পৃথিবীটা গোল। এখন মানুষ এই গোলাকৃতির পৃথিবীতে আমরা মহাকালের পদযাত্রা শুরু করেছি, গোলাকার এই পৃথিবীতে। এটা কিভাবে কি সম্ভব অসম্ভব সে তার উপরে আজকে আলাপ করছি। পৃথিবী যদি গোল হয় তাহলে আমরা যাত্রা করেছি কবে? সম্ভবত পৃথিবীরও প্রথম পর্যায়ে, অর্থাৎ হয়তো বা আমাদের মানুষ আকৃতির দেহটা হয় নাই। জীবজন্তু সাগর পাড়ে অনেক ধরনের জীবজন্তু ছিল, তার ভিতর থেকে রেভলিউশনে মানুষ আকৃতির জীবটা সাগর পাড়ে জল থেকে এসছে, এবং এই জন্তুটা স্থলপথে এসে নানান অবস্থার ভিতর দিয়ে, প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে এই প্রাণীটা চলতে থাকে। চলতে চলতে তাকে দুটা পা, দুটা হাত, বা বর্তমান যে আমাদের দেহের গঠন, এইটা আমরা পেয়েছি। পৃথিবীর গোলাকৃতির পৃথিবীর প্রথম যাত্রা পথে সম্ভবত আমরা এরকম ছিলাম। পৃথিবী যদি গোলাকৃতি হয় তাহলে আমরা মহাকালের যে পদযাত্রা শুরু করেছি আমরা সামনের দিকে, এবং আমাদের পায়ের যে শেপটা সেটার দেখবেন পাটা সামনের দিকে, গোড়ালিটা পিছের দিকে, অর্থাৎ সামনে চলো। তা আমরা এই গোলাকৃতির পৃথিবী যদি সামনে যেতে থাকি, যেতে যেতে একটা মধ্য পর্যায়ের পরে যে আবার আমরা সামনেই হাঁটবো, কিন্তু ঘুরে ঘুরে আমাদের প্রথম যেখানে যাত্রা শুরু করছিলাম সেদিকে এসে আবার জাগবো। যদি কেউ ডানি বায় যায় তাহলে তারা হয়তো পড়ে যাবে, না কি হবে এটা ওই বিজ্ঞানীরা জানে, আমি জানি না। মোটামুটি আমরা আমাদের পা যেহেতু সামনের দিকে, সেই আমরা সামনের দিকে এগোচ্ছি। সামনের দিকে এগোতে এগোতে আমরা আজ যান্ত্রিক যুগ, প্রগতির যুগ, সব আবিষ্কারের তুঙ্গে এই যুগটা আমাদের দেখতে পাচ্ছি। তা আমরা পার হয়ে এসছি, ফেলে আসছি পিছে ওই আদিম যুগ, মধ্যযুগের বর্বরতা, রাজা বাদশাদের বর্বরতা, পুঁজিবাদের শুরু, পুঁজিবাদের বর্বরতা, সাম্রাজ্যবাদের বর্বরতা, পুঁজিবাদী সাম্রাজ্যবাদের বর্বরতা, সবই দেখে আসছি আমরা বর্বরতা। আদিম বর্বরতাটা আমরা কেউ দেখিনি, আমরা আদিম বর্বরতাটা শুনি যে আদিম কালটা এরকম ছিল। রাজা বাদশাদের যুগ ছিল, রানীর মনতুষ্টির জন্য রাজা একাধিক প্রাসাদ গড়ত, রাজমহল, খাসমহল, রানীর মহল ইত্যাদি নিয়েছিল ওই রাজার বাড়ি, এবং রাজার বাড়ির উদ্দেশ্য ছিল রানী কেন্দ্রিক, প্রজা মঙ্গল, প্রজা উন্নত এটা না, রানী কেন্দ্রিক এবং নিজের ভোগ বিলাস কেন্দ্রিক। এটা ছিল রাজা বাদশার বর্বরতার যুগে। আমরা যে যুগে এখন এসছি সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের যুগ, এই যুগটা আমরা কেমন দেখছি, বা আমরা পদযাত্রায়
আবার যখন পিছের দিকে যাব তখন ওই ল্যাংটার যুগে যেতে হবে, আমাদের বর্বরতার যুগে যেতে হবে। যদি পৃথিবী গোলাকৃতি হয়, বিজ্ঞানীরা বলছে, আমি তার উপরে ডিপেন্ড করে কথাগুলো বলছি। তাহলে বর্তমান যুগে আমরা কি দেখি, কি কি আলামত, কি কি আলামত আমরা দেখতে পাচ্ছি? আদিম যুগের বিভিন্ন আলামত আমরা দেখতে পাচ্ছি। সরি, আদিম যুগটা ছিল ল্যাংটা, কাপড় কাপড় ছিল না, ধর্ম ছিল না, গ্রন্থ ছিল না। ওই মানুষগুলোর দেহ আকৃতি, দৈহিক আকৃতি কীরকম ছিল, এই যে বিভিন্ন ইসে বিজ্ঞানের সূত্র মতে আমরা জানি, কিন্তু দেখি নেই। তাহলে আমরা আদিম যুগের যে সমস্ত আলামত এই যুগে দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে কি, ইউরোপের মানুষ যে কাপড় পরে, সেই কাপড় না পরলেও হয়। এই 1 গজ পরনের আর উপরের দিকে হাফ গজ, অর্থাৎ 2.5 থেকে 2 গজ কাপড় পরে। কাপড়ের অভাব নাই, কিন্তু তারা এটা ফ্যাশন হিসেবে পরে। আর ব্রিটেনের যে জাতীয় পোশাকটা, নারীদের পোশাক ছিল 8 পর্যন্ত, নিচে জাঙ্গা, এটা আজও আছে। কিন্তু আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মেয়েদের যে জীবনযাপন, যে খাবার চোপড়, ওইটা না পরলেই হয়। তাহলে এই আদিম যুগে কাপড় পরতো না, কাপড় ছিল না, সেজন্য পরতো না। বা বর্তমানেও অনেক গরিব পরিবার আছে যাদের টাকা পয়সার অভাবে তারা কাপড় অত বেশি পরতে পারে না, কিন্তু তাই বলে ল্যাংটার মতো না, পরে, কিন্তু ভালো কাপড় পরে না। আরও কি কি আলামত? এবং যদি আইন করে বলা হতো কাউকে কাপড় পরা লাগবে না, তাহলে বোধহয় মেয়েরা সর্বপ্রথম এগিয়ে আসতো কাপড় ছাড়া তারা চলতে। এইসব ছিল আদিম বর্বরতা। আর এইগুলোর আলামত এখন দেখা যাচ্ছে। আদিম যুগের রানীর মনতুষ্টির জন্য প্রজাকে ধরে আনতো এবং প্রজাকে বাঘের খাঁচার ভিতর দিয়ে দেওয়া হতো, বাঘ কিভাবে মানুষ শিকার করে। আরও অনেক কাহিনী আছে। রানীর মনতুষ্টির জন্য রাজাদের ওই খেয়ালিপনার অভাব ছিল না, কিন্তু রাজ্যের প্রজা নিয়ে তাদের কোনো ভাবনা ছিল না। তা আজকের যে যুগটা আমরা যেখানে অবস্থান করছি, যেখানে দাঁড়িয়ে আছি, এই যুগেও কি সেরকম না? অর্থাৎ মন্ত্রীবর্গ, পার্লামেন্ট সদস্য, ডিসি ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ইত্যাদি বড় 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 আমলা অফিসার, আমলা মুৎসুদ্দি, তারা কখনো প্রজা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের জীবনযাপন, তারা কি খায়, কি অভাব আছে, এগুলো জানতে চেষ্টা করে না। তাহলে এগুলো কি সেই আদিম রাজাবাদশাহ যুগের আলামত না? হ্যাঁ, ওই একই রকম, কিন্তু আমরা এটা লক্ষ্য করি কম। আবার দেখবেন যে এই সমাজটা ফিরে যেতে চায়, যেমন ভার্সিটি লেভেলের, স্কুল কলেজের লেভেলের ছাত্র সেনা, বিপ্লবী ছাত্র শিবির এদেরকে ভোট দিচ্ছে। আবার ইরানে দেখবেন ওই যে ইসলামিক রেভলিউশনের যে দলটা ক্ষমতা আছে, তার বিরুদ্ধে তুমুল রাজপথে নেমে আন্দোলন চলছে, এবং যারা আন্দোলন করছে রাজতন্ত্র, শাহ রেজাবি পাহলভীর জামানাটা ফিরে আনতে। এই আলামতগুলো কিসের? পিছিয়ে যাওয়ার আলামত, সামনে না। তবে সামনে একটা পর্যায়ে যে আবার এই গ্রহের নিচে দিয়ে আমরা আমাদের যাত্রার প্রথম স্তর, সেখানে দুনিয়ার বর্তমান সব আলামত পিছিয়ে যাওয়ার আলামত। যে আপনার
বর্বরতার যুগ আমরা বলি। এখানে মানুষ মেরে মৃত্যু নিশ্চিত না হওয়ার আগে তাকে আগুন দিয়ে গাছে ঝুলে মারা হয়। বাস থেকে মহিলাদেরকে নেমে বাসের ভিতরে রেখে তাকে রেপ করে তার দেহ ছুঁড়ে ফেলে। ভারত বাংলাদেশ দু জায়গায় এটা ঘটছে। আপনার ঘরে ডাকাতি করতে যেয়ে নারীদের সম্ভ্রম নষ্ট করা হচ্ছে। এই আলামতগুলো কিসের? এটা তো পিছিয়ে ছিল, যখন মানুষ বর্বর ছিল, শিক্ষা দীক্ষা ছিল না, এইগুলো সে সময় ছিল। এখন এই আলামতগুলা, পিছের আলামতগুলা এখন আমরা দেখতে পাচ্ছি। এবং আগে রানীর মন্তুষ্টের জন্য রাজপ্রসাদ, রানীরকে কেন্দ্রিক তার রাজপ্রসাদ সাজানো হতো। আজকে যে রাজনৈতিক নেতা যারা আপনারা জানেন, আমিও জানি, দেশের মানুষের উন্নতি নয়, এমপি মিনিস্টারের বাড়িটা দেখলে বুঝবেন মনে হয় সব উন্নতি তার বাড়ির জন্য, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, সোনা গহনা দিয়া মোড়ানো। এবং এক একটা পরিবারের ছেলের প্রাইভেট গাড়ি, বাবার গাড়ি, মার গাড়ি, এবং ওই যে আয়াবুয়ার জন্য আবার পৃথক ভবন। এটা তো আগের যুগে ছিল, রাজার যুগে ছিল, রানীকেন্দ্রিক রাজার চিন্তা ভাবনা। ঠিক আজকেও কি এইসব হচ্ছে না? এই যে মন্ত্রীরা যে 5 বছরের জন্য ক্ষমতা আসে, সে এসে কি করে? দেশের কি কাজ বাজ কতটুকু হলো, একেবারে হয় নাই আমি তা বলছি না, কিন্তু তাদের চিন্তাটা থাকে কি, আমি এরপরে থাকতে পারবো না, কাজী আখেরি কামাই করতে হবে, জীবনের শেষ কামাই, এবং জীবন ভর যেন আর কোনদিন কোনো কাজ করতে না হয়। ধন সম্পদ, প্রকাশ্যে ধন সম্পদ, গোপন ধন সম্পদ, দেশে বাড়ি, দেশের বাইরে বাড়ি, এগুলো তো আদিম যুগের রাজা বাদশাদের ভিতরে ছিল। হালে এই যে বর্তমান সময় এইগুলো কি পিছের ভাবনা? পিছের ভাবনা, এগুলো সব পিছের ভাবনা। আবার বিশ্বের যে সমস্ত, এটা আধুনিক সাম্রাজ্যবাদী যুগের ওই যে ভোগ্যপণ্য, সামরপণ্য বা বিভিন্ন বিলাসপণ্য নিয়ে যে বাজারটা, এখানে আমরা পুঁজিবাদী সমাজে মানুষগুলো এই অবস্থায় গড়ে উঠছে। কাজে এখানে আমাদের মুখ্য যে খাবার পণ্য, আবার খাবার পণ্যর পরে অন্য পণ্য থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধের সমরাস্ত্র, যুদ্ধের সামগ্রী। এখন এই যে যুদ্ধের সামগ্রী নিয়ে এগুলো কথাগুলো আগে আমি বলে আসছি, যুদ্ধের সামগ্রী এবং পুঁজিবাদী ব্যবস্থায় দুনিয়াব্যাপী বিভিন্ন জাতিগত ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র এবং সাম্রাজ্যবাদী পুঁজিবাদী বৃহৎ রাষ্ট্র, এই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের ছাড়া বাঁচতে পারে না, বৃহৎ সাম্রাজ্যবাদী দেশগুলো বাঁচতে পারে না। আধুনিক দুনিয়া একা কোনো রাষ্ট্র, একা কোনো ব্যক্তি বাঁচতে পারে না। তাকে যে কোনো না কোনো কারণে তার প্রতিবেশী, তার পাশের লোকদেরকে তাকে অত্যাধিক প্রয়োজনে তাকে সাঙ্গ দিতে হয় এবং সম্পর্ক করতে হয়। সাম্রাজ্যবাদের সবচাইতে, পুঁজিবাদী ব্যবস্থার বুর্জুয়াদের সবচাইতে এখন কি দরকার? তাদের উন্নত কাঁচামাল, উন্নত খাবার, এগুলো তাদের দরকার, এবং তা এশিয়ার বিভিন্ন দেশ থেকে উন্নত খাবার, উন্নত কাঁচামাল, ম্যান পাওয়ার, খনিজ সম্ভাবিত পানি ইত্যাদি তাদের দরকার। এবং তাদের দেশে যে উৎপাদিত ঔষধ, বিভিন্ন যন্ত্রাদি, কম্পিউটার, মোবাইল, সমরাস্ত্র, এইগুলো আবার তাকে বেচতে হয়। সাম্রাজ্যবাদ যদি একটা সাম্রাজ্যবাদ হতো, তাহলে আবার পৃথিবীতে সাম্রাজ্যবাদী যুদ্ধ, সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব হতো না। এখন একাধিক সাম্রাজ্যবাদ, প্রবল দুটো সাম্রাজ্যবাদ, পাশাপাশি তৃতীয় একটা সাম্রাজ্যবাদের উস্কানি আমরা দেখতে পাচ্ছি। সাম্রাজ্যবাদীদের ভিতরে যে যুদ্ধটা
আমি আগে উদাহরণ দিয়েছি, গ্রামের হাটের যে কুকুরের দল থাকে, এক হাটের কুকুর আর এক হাটের কুকুরকে আসতে দেয় না। এই বাজারের কুকুর এখানে এটা জোট করে থাকে এবং অন্য কুকুরকে এখানে আসতে দেয় না। এই বাজারের খাবার ফুরিয়ে গেলে এই কুকুররা পাশের কোনো বাজারে হানা দেয়, সেখানে দখল করে ওই কুকুরকে তাড়িয়ে দিয়ে এভাবে কুকুররাও তার জোট করে তার নিজের হাটের সাথে আরও অন্যান্য বড় বড় হাট সংগ্রহ করে কুকুরের সাম্রাজ্য বিস্তার করে। মানুষের যে সাম্রাজ্যবাদী মানুষরা অবিকল এরকম। তারা যে সমস্ত আবিষ্কার উদ্বোধন করেছে, বিশেষ করে পারমাণবিক অস্ত্র, পৃথিবীর সব জায়গা পারমাণবিক অস্ত্রের ঝলকানি, এবং মহাশক্তিধর প্রত্যেকটা মহাশক্তিধর দেশের 500-র উপরে 300-র উপরে পারমাণবিক অস্ত্র আছে। পারমাণবিক যুদ্ধে কি হয় এটা তারা জানে, আমরাও জানি। নাগাসাকি হিরোশিমায় অ্যাটম বোম ব্যবহার হয়েছিল। আজও সে দেশের মাটিতে তার রিয়াকশন হয়েছে এবং জীব প্রাণী ভিতরেও তার রিয়াকশন হচ্ছে, তারা জানে। কিন্তু তাদের যে হম্বিতম্বি, এই আমেরিকা বলছে আমার দুনিয়া দখল করতে যে পারমাণবিক অস্ত্র লাগে আমার তা আছে। ইরানও পাল্টা কথা বলে তোমাকে শেষ করতে যত পারমাণবিক অস্ত্র দরকার হয় তা আমার আছে। রাশিয়া ওরকম বলে, চীনও বলে। সবার যে ঘেউ ঘেউটা, কেউর ঘেউ ঘেউ কম না, প্রচণ্ড ঘেউ ঘেউ। পারমাণবিক যুদ্ধ কি হবে? হবে না, অন্যরা এটা জানে। কিন্তু এই পারমাণবিক অস্ত্রটা করতে এখানে পৃথিবীর সব মানুষের খাবারের যে টাকা লাগে তাই ব্যয় হয়েছে। এভাবে তারা পৃথিবীর শ্রমজীবী উৎপাদক শ্রেণীর হাতে সৃষ্টি সম্পদ এর মাধ্যমেই পারমাণবিক এই অস্ত্রগুলো, আরও ট্যাঙ্ক, কামান, জাহাজ, রাসায়নিক দ্রব্য তো আছেই। তা তাদের এই যে ঘেউ ঘেউটা এবং দুনিয়া নিয়া, মানুষ নিয়া, এবং তাদের দেশ দখল, হাট দখল, বাজার দখল নিয়ে তাদের যে বানরামটিরা চলছে, এটা তো কোনো ভদ্রলোকেরা সয়ে নিতে পারে না। শ্রমিক কৃষকের বেলা তারা হচ্ছে কি উৎপাদক শ্রেণী। শ্রমিক কৃষক একটা দেশের, তারা বেঈমান হয় না, তারা পরশ্রী কাতর হয় না। এখন পৃথিবীর শ্রমিক শ্রেণী, মজদুর শ্রেণীকে এখানে ভূমিকা রাখতে হবে এবং তাদেরকে এগিয়ে আসতে হবে। আর আপনারা অনেক সময় গ্রামে যদি কেউ থেকে থাকেন, আমি শহর গ্রাম দু জায়গায় অভিজ্ঞতা আছে। মহল্লায় দেখবেন রাত্রে কুকুরের ডাক, সমগ্র শহর ভরে ঘেউ ঘেউ। গ্রামে যদি দেখেন তাহলে গভীর রাতে দেখবেন ঘেউ ঘেউ। এই ঘেউ ঘেউটা ওরা করে কেন? ঘেউ ঘেউ করে ওই তার বাজারে অন্য কুকুর যাতে না আসে, এবং কিছু ব্যক্তিগত লোক কুকুর বলে তার মনিবের পাহারা দেওয়া। কাজী এই যে সাম্রাজ্যবাদী এই পাতাড়ি নেতাদের যেমনি আছে ব্যক্তিগত বডিগার্ড, তেমনি ওই পোষ্য কিছু ওই ঘেউ ঘেউ থাকে, পোষ্য বাহিনী, ব্যক্তিগত গার্ড ছাড়াও। এবং সাম্রাজ্যবাদী বর্তমান নেতারা এমনকি তাদের ওয়াশরুমে, বাথরুমে যেতে হলেও সিকিউরিটি লাগে, পুলিশ লাগে, গানম্যান লাগে। তাদের এত ভয় কিসের জন্য? কে তাদেরকে ভয় দেখাচ্ছে? তারা বিশ্বব্যাপী যে অবস্থাটা সৃষ্টি করেছে, এজন্য তারা নিজেই সন্দিহান তারা নিজেরা বাঁচতে পারবে কিনা। এমনকি এই বিশ্ব পাতাড়ি নেতারা তারা অনেক সময় হয় তাদের দুর্নীতির কারণে রাশিয়ার পুতিন সাহেবের নামে হলিয়া আছে, ইরানের বুড়ো ভদ্রলোক খমেনির নামে হলিয়া আছে,
উত্তর কোরিয়ার কিম জল, তার নামে হলিয়া আছে। তো এসব বিশ্ব নিজেরা নিজেদেরকে বিশ্ব নেতা বা দুনিয়ার নেতা ভাবে, তাদের নামে হলিয়া কেন? এগুলো সেই বর্বর যুগের আলামত। এবং দেখবেন রাজনৈতিক নেতাদের বিচারে ফাঁসি হয়, দেশ বড়ানোর নেতাদের ফাঁসি হয়, তারা দুর্নীতি করে। অর্থাৎ আদিম যুগের রাজারা দুর্নীতি করত। তা আদিম যুগের বর্বরতার থেকে বর্তমান বর্বরতা পার্থক্যটা কোথায়? তাহলে পৃথিবী যদি গোলাকৃতি হয়, আমরা কি সামনে হাঁটতে হাঁটতে আবার পিছে ব্যাক করে আমরা সেই ল্যাংটার যুগে ফিরে যাব, যেখানে ধর্ম ছিল না, বস্তু ছিল না? এটা ভাবিয়ে তুলছে। পৃথিবীর এই সমস্ত বিদ্যমান অবস্থাগুলো দেখলে আমাদের কি ভাবতে হয়, যে আমরা বুর্জোয়া ব্যবস্থার সভ্য যুগে, না বুর্জোয়া ব্যবস্থার আদিম যুগে, ফেউডাল যুগ, দাস যুগ? সেখানে কথাগুলা আমার নিজের অনুসন্ধান করে দেখা মূর্ত, আমি বিভিন্ন জায়গায় এগুলো দেখতে পেয়েছি। গ্রামে অন্যায় অত্যাচার যেগুলো হয়, সেটা সে আদিম যুগের অন্যায় অত্যাচার মতো। চেয়ারম্যান মেম্বার বা ধনিক কুলা কৃষকরা গরিবের প্রতি যে আচরণ করে, সেটা সে আদিমের মতো। কিন্তু দেশটা কি আধুনিক প্রযুক্তির দুনিয়া। আর প্রযুক্তির দুনিয়া পৃথিবীটা যদি গোলাকৃত হয়, এই প্রযুক্তির সামনে দিয়ে আবার কোন দিকে আসবে? ডানি গেলে পড়ে যাবে, বাই গেলে পড়ে যাবে। সোজা যদি হেঁটে দিয়ে আবার সোজা ব্যাক করে, তাহলে আমরা ওই প্রথম যুগে ফিরে আসবো। তা আমাদের যে বিশ্বের যে আলামতগুলা, এই আলামতগুলো দিকে বলুন তো আপনাদের মনে কি হয়? এই যুগে কি আছে মানুষ মেরে গাছে ঝুলাই রাখা? এটা কি এখন হওয়া উচিত ছিল? এখন কি হওয়া উচিত ছিল ধর্মের কারণে আরেক ধর্মের লোককে জবাই দেওয়া? এক ধর্মের লোক আরেক ধর্মকে জবাই দেবে, এটা কি এই প্রযুক্তির যুগে এটা কথা ছিল? আধুনিক কালে কি এটা কথা ছিল? এখানে জোরপূর্বক রেপ, ধর্ষণ করা, এটা তো সারা পৃথিবীতে সব দেশে দেশে আছে। এগুলো কি আধুনিক এই সভ্য যুগে এগুলো কি কথা ছিল? এখন পৃথিবী যদি গোল হয়, তাহলে আমরা সামনের দিকে হাঁটতেছি। কোথায় সামনের দিকে হাঁটতেছি? সামনের দিকে হাঁটতেছি না, বিভিন্ন যে আলামতের কথা বললাম, আমরা সামনের দিকে কিন্তু যে এখন পিছের দিকে হাঁটতেছি। এখন এটা নিয়ে আমাদের একটা কফি হাউস আছে, সেখানে মাঝে মধ্যে আমরা বিভিন্ন আলাপ করি। আমাকে কফি হাউসে আলাপটা হলো কি, যে তাহলে এটা কেন হচ্ছে? আমরা সবাই তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি এবং বুঝে উঠতে পারতেছি না কেন এরকম হচ্ছে। তো একটা ছেলে, খুব লেখাপড়া যায় না, বয়সে খুব বেশি না, ওই ছেলে ও ভ্যান চালায়। আমাকে বলতেছে কি, দাদা কেউ বলতে পারবেন না এই যে এই সভ্য যুগ, কম্পিউটারের যুগ, এই যে মোবাইলের যুগ, কাপড় পরার যুগ, সভ্য যুগ, তারপরে এরকম কেন হচ্ছে? তখন ওই ছেলেটাকে বললাম কি, দাদা বলো তো কি, তুমি কি বলতে চাও? দাদা ওই যে কোন দেশের কমিউনিস্ট পার্টি ক্ষমতা এসেছিল, এটা কোন দেশে? আমি বললাম চীন দেশে, আরও জানি অনেক জায়গায়, রাশিয়ায়। তো ওই সমস্ত দেশে যখন কমিউনিস্ট পার্টি আসে, ওই দেশের পুরাতন সিরাত যে রাজাদের অন্যায় অত্যাচার, ওগুলো শেষ হয়ে গেছিল। শুনছি ওই দেশের সমাজতন্ত্র এসেছিল, আমি যাইনি, কিন্তু সমাজতন্ত্র এসেছিল এবং ওই দুনিয়াগুলো নাকি খুব ভালো ছিল, ভেদাভেদ ছিল না, যুদ্ধ ছিল না, মারামারি ছিল না। আমি বললাম তুমি এগুলো জানলে কি করে? জানবো না, ওই লেনিনের নাম শুনছি, আমি তখন 7-8 পড়ি, লেনিনের নাম শুনছি। এখন ওই ছেলেটার বয়স বোধহয় 35-37 হবে। আমি মাও সেতুকের নাম শুনেছি, এগুলো তো শুনছি। তাহলে ওই যুগটার মতো যদি এখন পৃথিবীটা হতো, তাহলে এই যে আমাদের
আদিম দশা, দাস দশা, দাস কালচারটা, দাস কৃষ্টিটা ঘুরে ফিরে আসতো না। আমরা সামনের দিকে এগিয়ে দিতাম। কাজে আমরা সামনের দিকে এগোচ্ছি বটে। এখন পৃথিবী, যিনি বলছেন পৃথিবী গোল, তাহলে কি আমাদের ঘুরে ফিরে একবার সামনের দিকে যাই, আবার ঘুরে ল্যাংটা হয়ে আবার সামনের দিকে যায়, এরকম হবে পৃথিবীটা? এখন যে পৃথিবীতে যে সমস্ত ধ্বংসযুদ্ধ অ্যাটম, পারমাণবিক বোমা, হিরোশিমা নাগাসাকি ঘটছে, সেখানে কিচ্ছু নাই। আমাদের এশিয়ায়, ভারতবর্ষের এখানে যে সময় আমি সব কটা জমিদার, প্রায় 90% জমিদার বাড়ি দেখেছি। সেই জমিদারদের ধারাবাহিক কোনো মানুষই নাই, এবং তাদের প্রসাদগুলো, আমার এগুলো আগের থেকে একটা নেশার মধ্যে ছিল, পুরাতন স্থাপত্য দেখা, বিশেষ করে জমিদার বাড়িগুলা। তো এই জমিদার বাড়িগুলা উপরে গাছগাছা হয়ে ঢেকে আছে, কোনোটা দেখা যাচ্ছে মসজিদ আছে, মন্দির আছে, রাজপ্রসাদ আছে, ঘোড়াশালা আছে। তো আমরা তো এগুলো দেখতে পাচ্ছি, এবং একটা নকশা, এই যুগের কারিগররা, এই ইঞ্জিনিয়াররা একটা নকশা দেখতে পাচ্ছে। কিন্তু যদি এই এই পাতাড়ি নেতারা যদি পারমাণবিক যুদ্ধ করে, তাহলে তো কোনো নকশা থাকবে না পৃথিবীতে, আমাদের ইতিহাসের কোনো নকশা পাওয়া যাবে না। এটা তো মস্ত বড় সমস্যা। এবং যেভাবে এরা এই পৃথিবীব্যাপী ঘেউ ঘেউ, একটা গ্রামে যেমন রাতে ঘুমালে শুধু ঘেউ ঘেউ, আর শিয়ালের হুক্কা হুক্কা শিয়ালের ডাক। এখন তো আমরা পৃথিবীতে এই কুকুরের ঘেউ ঘেউ আর শিয়াল আর বানরের বানরাম দিয়ে দেখছি। এছাড়া বলেন তো কোন জায়গায় আমাদের একটা সঠিক ভাবনা চিন্তা কেউ দেখাতে পারবে? দেখাতে পারবে না। এই যুগের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনায়কদের ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করতে হচ্ছে। একটা দেশের রাষ্ট্রপতির ফাঁসি হওয়াটা অসম্ভব কথা, কিন্তু সে অপরাধ করছে। কাজে আমাদের মতো দেশে প্রচুর রাজনৈতিক নেতাদের ফাঁসি হয়, এবং প্রচুর রাজনৈতিক নেতারা এই দেশ থেকে বউ ছেলে মেয়ে নিয়ে পালিয়েও যায়। তাহলে আমাদের যারা কর্তৃপক্ষ, অভিযোগটা সেখানে তো যায় বাধ্য হয়ে। যে নাম বলবো না, অনেক দেশের রাষ্ট্রনায়ক বউ ছেলে মেয়ে নিয়ে পালিয়েছে। আবার এখন শোনা যাচ্ছে, একটা লোক বলতেছিল, ওই আমাদের কফি হাউসে একটা লোক বলতেছ, দাদা আমাদের ইউনুস সাহেব রে আর মোদিরে ট্রাম্প যদি উঠায় নিয়ে যেত ভালো হতো। এখন ট্রাম্প এমন একটা ব্যক্তি হয়েছে যে পৃথিবীর অসুবিধার লোকগুলা ট্রাম্পকে স্মরণ করতেছে, ট্রাম্প তুমি এসে আমাদের প্রধানমন্ত্রীকে হাইজ্যাক করে নিয়ে যাও। হচ্ছে না? আজকে ইরাকের জনগণ রাস্তায় মিছিল করছে আর ট্রাম্পকে স্মরণ করতেছে। আমাদের দেশের ওই ছেলেটা বলতেছে কি, আমাদের ইউনুসকে ট্রাম্প তুলে নিয়ে যাক, মোদিকে তুলে নিয়ে যাক। এটা কোন অভিজ্ঞতার থেকে, কোন যন্ত্রণার থেকে একটা মানুষের মুখে এই কথাটা আসতে পারে? অর্থাৎ এখন মানব জাতির দায়িত্বশীল কোনো নেতা নাই, অর্থাৎ বুর্জোয়া প্রতিক্রিয়াশীল, নিজেদের বউয়ের গায়ে সোনা গহনা দিয়ে সাজায় এবং বউ ছেলে মেয়ের জন্য একাধিক বাড়ি এবং দেশ বিদেশ গোপন সম্মতি করে। কাজে ওই ছেলেটা বলছে, ওই যে কমিউনিস্ট আসছিল যে দেশে, সে দেশের মতো আমাদের দেশে কমিউনিস্ট আসুক, সাম্যবদ্ধ হোক। সে কথাগুলো এলোমেলো করে বললেও কথাটা ছিল তাই। তো এত আলাপের পরে আমি নিজেও কিছুটা ফ্রাস্ট্রেট, আমি নিজেও কিছুটা
কিছুটা হতাগ্রস্ত। প্রগতির দোহাই দেওয়া হচ্ছে, প্রত্যেকটা সরকার উন্নয়ন আর প্রগতির দোহাই দিচ্ছে। গোয়েন্দা রিপোর্ট এবং আন্তর্জাতিক ওই যে কি বিচার ব্যবস্থা আছে, কোর্ট, দেখা যাচ্ছে সে আবার আত্মসাতের মামলা, তার নামে আত্মসাতের মামলা হচ্ছে। এখন যারা প্রগতি আর দেশের কথা বলে, উন্নয়নের কথা বলে, তাদের ফাঁসি হবে কেন? তারা দেশ ছেড়ে পালাবে কেন? কঠিন প্রশ্ন। তো ওই ছেলেটা বলছে, দাদা ওই কমিউনিস্টরা আসলে বোধহয় ঠিক হবে সবকিছু। আমিও ওই ছেলের পক্ষে, কমিউনিস্টরা আসলে ঠিক হবে। তো থ্যাংক ইউ। হ্যালো।